আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। মঞ্চে উপস্থিত আমাদের এখানকার বিজেপি সভাপতি তমগ্ন ঘোষ, শ্রীমতী মীনা দেবী পুরোহিত, শ্রী বিজয় ওঝা, শ্রী নারায়ণ সোনি, শ্রী ভোলা শঙ্কর, শ্রী কিষণ ঝাওয়ার, শ্রী তুষার দেব, বিদ্যাসাগর মন্ত্রী এবং আমার দীর্ঘদিনের এখানে সহকর্মী বন্ধুরা, দেখুন এই প্রচন্ড ব্যস্ততার মধ্যে যানজট না তৈরি করে আমরা অটলজির প্রতি এখানে শ্রদ্ধা নিবেদন করতে আজকে সমবেত হয়েছি। যিনি শুধুমাত্র তার ব্যক্তিত্ব এবং বক্তব্যের মধ্যে দিয়ে, তার রাজনৈতিক ঔদার্যের মধ্যে দিয়ে, তার সহনশীলতা, তার সৌজন্যের মধ্যে দিয়ে সারা ভারতবর্ষের বিরোধী রাজনৈতিক দলের হৃদয় জয় করতে পেরেছিলেন, তিনি অটল বিহারী বাজপেয়ী। 1962 সালে চীনের যুদ্ধের পর সময় পণ্ডিত জওহরলাল নেহরু প্রবলভাবে সমালোচিত হচ্ছিলেন সারা দেশ জুড়ে। তিনি কোনোভাবে পার্লামেন্ট ফেস করতে চাইছিলেন। 26 বছরের একজন তরুণ সাংসদ প্রধানমন্ত্রীকে গিয়ে বলেন, আপনি দেশের প্রধানমন্ত্রী, দেশের এই সংকটে আমরা আপনার সঙ্গে আছি। এই যুব সন্ধিক্ষণে আপনার নেতৃত্বের প্রয়োজন আছে। সেই 26 বছরের একজন তরুণ সাংসদের অনুরোধে পণ্ডিত জওহরলাল নেহরু তিনি আজ সংসদের অধিবেশন ডেকেছিলেন। অটলজি বক্তৃতা করলেন, চাঁচা ছোলা ভাষায় তিনি আক্রমণ করলেন পণ্ডিত নেহরুকে। বক্তৃতার শেষে পণ্ডিত নেহরু সেদিন বলেছিলেন, তোমার দল কোনোদিন ক্ষমতায় আসবে কিনা আমার জানা নেই, আর যদি তোমার দল কোনোদিন ক্ষমতায় আসে তোমাকে প্রধানমন্ত্রী করবে কিনা সেটাও জানা নেই, বাট ইউ আর এ প্রাইম মিনিস্টার মেটেরিয়াল। অটল বিহারী বাজপেয়ীর উপস্থাপনা, তার শব্দ চয়ন, তার সঙ্গে সারা ভারতবর্ষের মানুষ পরিচিত। আমরা কিছুদিন আগে পেহেলগাঁওকে কেন্দ্র করে অপারেশন সিঁদুর দেখলাম। আমরা সাম্প্রতিককালে অপারেশন সিঁদুরকে কেন্দ্র করে বিরোধীদের পার্লামেন্টের অবস্থান দেখলাম। কিন্তু 71-এর যুদ্ধের সময় সমালোচিত হয়েও অটল বিহারী বাজপেয়ী ইন্দিরা গান্ধীকে দেবী দুর্গা বলে সম্বোধন করেছিলেন। আজকে 71-এর আমরা যুদ্ধে জয়লাভ করেছিলাম, কিন্তু সেটা ছিল the worst ever example of diplomatic maneuver। প্রায় 90,000 পাক সৈন্যকে বন্দী করবার পরেও আমরা তার বিনিময় করে পাক অধিকৃত কাশ্মীরকে ভারতের অন্তর্ভুক্ত করতে পারিনি। অটল বিহারী বাজপেয়ী শুধু দুটো শব্দবন্ধের মধ্যে দিয়ে গোটা বিষয়কে উপস্থাপিত করলেন যে हम लोग जीते मैदान में लेकिन हारे दरबार पे। ঠিক তিনি ছিলেন অটল বিহারী বাজপেয়ী। কলকাতায় সমাবেশ হচ্ছে, সমাবেশের আয়োজন করেছেন অশোক সেন। বিশ্বনাথ প্রতাপ সিং এর সম্বর্ধনা সভা। বিশ্বনাথ প্রতাপ সিং বোফোর্স কেলেঙ্কারিকে কেন্দ্র করে কংগ্রেসের বিরুদ্ধাচরণ করে কংগ্রেস ছেড়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সমস্ত বিরোধী রাজনৈতিক দলের সহযোগিতা নিয়ে। শহীদ মিনারের সভা যে ছবি কংগ্রেসীরা বিভিন্ন দিকে প্রচার করেন, একই মঞ্চে জ্যোতি বসু, অটল বিহারী বাজপেয়ী, বিশ্বনাথ প্রতাপ সিং, অশোক সেন। আজকে সেখানে দাঁড়িয়ে মানুষ আশ্চর্যভাবে চেয়ে আছে অটল বিহারী বাজপেয়ী কি বলবেন। জ্যোতি বসু বক্তৃতা করলেন, আমি দীর্ঘদিন ধরে তার বক্তৃতা শুনছি। সেদিন যেন কোনোভাবে তার মধ্যে সেই স্বাচ্ছন্দ্য খুঁজে পাওয়া যায়নি। অটলজি শুধুমাত্র একটি কথা বলেছিলেন যে भ्रष्टाचार की कभी दक्षिण या बाम नहीं होता, भ्रष्टाचार केंद्र में होता है, मध्य में होता है, एक जहरीला नागिन की तरह होता है, उसे काट कर फेंक देना चाहिए। আমরা কলকাতায় প্রথম ব্রিগেডের সমাবেশ করবার দুঃসাহস দেখিয়েছিলাম। বিজেপির মতো একটা প্রান্তিক দল যার ভোট শতাংশ 6 তখনও পেরোয়নি, 8-এর কাছে যাবার চেষ্টা করছে, সেই রাজনৈতিক দল ব্রিগেড সমাবেশ ডেকেছে।
বক্তৃতা করতে উঠলেন অটল বিহারী বাজপেয়ী। আমরা গোটা ব্রিগেড প্রথমবারে ভরাতে পারিনি। ব্রিগেডের মঞ্চের ওপর থেকে আমি একজন স্বেচ্ছাসেবক হিসেবে মঞ্চের ওপরে ছিলাম। পিছন দিকে একটা সবুজ অংশ দেখা যাচ্ছে ব্রিগেডের, আমরা পুরো ব্রিগেড ভরাতে পারিনি। অটলজি বক্তৃতা শুরু করলেন। প্রথম শব্দ হলো, अभी तक पश्चिम बंगाल की विधानसभा या लोकसभा में एक भी कमल नहीं खिला, लेकिन इस विशाल जन्मदिन इस बात की प्रामाणिकता से भरे हुए है जो मन कमल खिल चुका है। थोड़ी सी जो खाली है वो हमारी झंडी की हरियाली है। সেদিন মহাবীর জয়ন্তী ছিল, অনেকেরই হয়তো মনে ছিল না। অটলজি বক্তৃতা শুরু করলেন যে जो अस्त्र के खिलाफ अस्त्र लेकर युद्ध करता है, बाद में उसको विजय श्री का वरदान मिलता है, लोग उसे वीर कहते हैं। और जो शस्त्र के खिलाफ बिना शस्त्र लेकर युद्ध करता है और बाद में विजय श्री का टीका उसका ललाट पर लग जाते हैं, लोग उसे महावीर कहते हैं। आज वो महावीर की जन्म जयंती। এই ছিলেন অটল বিহারী বাজপেয়ী। অটল বিহারী বাজপেয়ীর রসিকতা, তার শব্দচয়ন স্তম্ভিত করে দিয়েছিলেন মানুষকে। অটলজি বক্তৃতা করছেন, গুলাম নবী আজাদ উঠে অটলজির বক্তৃতায় বাধা দিয়েছেন। অটলজি বললেন যে হে ईश्वर, ऐसे नबी से हम लोगों को मुक्ति दिलाइए, ये गुलाम भी बन जाते हैं, आजाद भी घूमते हैं। गुलाम नबी आजाद, ऐसे नबी से तो हमको मुक्त करा दी। অটলজির বক্তৃত্বের অসামান্যতা, তার শব্দচয়ন, তার রাজনৈতিক অধিষ্ঠান সারা ভারতবর্ষের মানুষকে প্রভাবিত করেছিল। আমেরিকার ট্যাসিট সমর্থন নিয়ে পাকিস্তান যখন ইউএনওতে আবার তাদের পাক অকুপাইড কাশ্মীর পিওক নিয়ে প্রশ্ন তুলবে, ভারতবর্ষের নেতৃত্ব কে দেবেন? কঠিন পরিস্থিতি, পাকিস্তান পাল্লা ভারী। উঠে দাঁড়ালেন ফরওয়ার্ড ব্লকের চিত্ত বসু, দূর দূর পর্যন্ত যার সঙ্গে আমাদের সংগঠনের কোনো সম্পর্ক নেই, সম্পূর্ণ বিপরীত মেরুতে থাকা চিত্ত বসু বললেন রাজীব গান্ধীকে, এই মুহূর্তে যদি কেউ দেশের নেতৃত্ব দিতে পারেন তাহলে তার নাম অটল বিহারী বাজপেয়ী। অটল বিহারী বাজপেয়ী পৌঁছে অটলজি শ্রীমতী ইন্দিরা গান্ধীকে আক্রমণ করেছেন রাজনৈতিক ভাবে, কিন্তু তার রাজনৈতিক আক্রমণ কোনদিন তার সীমা ছাড়ায়নি। আমাদের মনে আছে ইন্দিরা গান্ধীর মৃত্যুর পরের নির্বাচন, অটল বিহারী বাজপেয়ী প্রায় 2 লক্ষর বেশি ভোটে যখন পিছিয়ে আছেন মাধবরাব সিন্ধিয়ার কাছে, অটলজি ঘোষণা করলেন আমি পরাজয় স্বীকার করে নিলাম। আমার যিনি বিরুদ্ধে প্রার্থী তিনি কোনো পেশি শক্তির বলে, কোনো অর্থের বলে জয়লাভ করেননি। আমি গোয়ালিয়র কেন্দ্রের উন্নয়নের স্বার্থে তার পাশে চিরদিন থাকব। আমি মধ্যপ্রদেশের অধিবাসী হিসেবে আজকে এই সরকারের পাশে আছি। কিন্তু যেদিন আমরা 242টা আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে 2টো আসনে জয়লাভ করেছিলাম, সেদিন অটলজির 11 নম্বরতে প্রেস কনফারেন্সে বিষ্ণুকান্ত শাস্ত্রী উপস্থিত ছিলেন। অটলজি বলছেন, न जाने कैसे ऐसा जैसा वैसा वैसा हो गया और न जानी कैसे वैसा जैसा ऐसा वैसा हो गया। विष्णु जी अबर बोलें मैं कुछ बोलूं? विष्णु जी बोलें सोने की ताक पे चौहानी भी गई और पतलून की ताक पे लंगोटी भी गई। অটলজি বলছেন সেদিনের সেই ঐতিহাসিক বক্তৃতা, जब लोग थोड़ा इंतजार करिए, जिसको मिस्टर क्लीन बनाकर आप लोग सत्ता में लाया, वो मिस्टर क्लाउन बनकर आपका सामने खड़ा हो जाएगा। हम कोई भविष्य दृष्टा नहीं हूं, ना ही मैं ज्योतिष चर्चा करता हूं, लेकिन मैं थोड़ा आगे का चीज जरूर देख सकता हूं। একটি ঐতিহাসিক ক্ষণ আমাদের জন্য। এখানের মধ্যে যারা আছেন আজকে অনেকে সেদিন উপস্থিত ছিলেন, বিদ্যাসাগরও ছিল আমার পাশে বসা। আমাদের দলে প্রথম থেকে প্রধানমন্ত্রী ঘোষণা করা হয় না, এটা আগে দলের পদ্ধতি ছিল না। কিন্তু সমস্ত পদ্ধতিকে ভেঙে 1996 সালের বোম্বে অধিবেশনে সন্ধ্যাবেলায় 6 লক্ষের বেশি মানুষ উপস্থিত আছেন। সেখানে আদবানিজি বললেন
जो महान परिवर्तन देश की दरवाजे पर दस्तक दे रहे हैं। कांग्रेस सत्ता से जा रहे हैं और भाजपा सत्ता में आ रहे हैं और आने वाले कल की प्रधानमंत्री श्री अटल बिहारी जी वाजपेयी बन रहे हैं। सारा मानुष स्तम्भित হয়ে গেল। সাংবাদিকদের মধ্যে তখন বিতর্ক চলতো। আয়রন ম্যান লালকৃষ্ণ আদবানি, সংঘের পছন্দ লালকৃষ্ণ আদবানি, অটল বিহারী বাজপেয়ীর রাজনৈতিক জীবন শেষ, সংঘের রাজনীতিতে উদারনীতির কোনো জায়গা নেই, তাই কট্টরপন্থী আদবানিজিকে এই দেশের প্রধানমন্ত্রী করতে হবে। একদিন পঞ্চে বসে আদবানিজি বলছে, অটলজি বলছেন, अरे चरमपंथी तो वहां है, नरमपंथी बैठा है, इस विभाजन पे कोई मतलब नहीं है। অটল বিহারী বাজপেয়ী উঠে দাঁড়ালেন। তুমুল হর্ষধ্বনির মধ্যে দিয়ে শুরু হয়ে গেল সেই পুরনো 80 দশক 70 দশকের স্লোগান, घास का रोटी खाएंगे अटल को पीएम बनाएंगे, देश का नेता कैसा हो अटल बिहारी जैसा हो। किंतु अटल जी की बोललेन, उठे दाड़िए बोललेन आडवाणी जी ने जो किया वो पार्टी की पद्धति के अनुसार नहीं किया, परंपरा को मानकर नहीं किया, ये भाजपा की परंपरा नहीं है। बोले उन्हीं 40 मिनिटेर बक्तृता करलेन, अत्यंत साधारण बक्तृता। किन्तु आमादेर सेदिन हठात् एकबार आलू चले गेल। एकटी छेले बादाम बिक्री करछिलो, से पर्यन्त आवाज बंद करे दिल। 2 मिनिट 6 लक्ष मानुषेर निश्वासेर शब्द शोना जाच्छे, कारण बक्ता अटल बिहारी बाजपेयी। 23টা রাজনৈতিক দলকে নিয়ে যিনি সরকার চালাতে পেরেছিলেন, যিনি তৃণমূল নামক রাজনৈতিক দলটার জন্ম দিয়েছিলেন, কারণ কংগ্রেসের গর্ভ যন্ত্রণা যখন উঠেছিল, অটল বিহারী বাজপেয়ী না থাকলে তৃণমূল কোনোদিন সূর্যের আলো দেখতে পেত না, কংগ্রেসের গর্ভ থেকে বেরোতে পারত। আজকে সেই দল আমাদের কর্মীকে খুন করছে, সেই দল বিজেপিকে বাঙালিয়ানা শেখাচ্ছে, সেই দল আজ আমাদের দেশপ্রেমের কথা শেখাচ্ছে। এর থেকে বড় দুর্ভাগ্য ভারতবর্ষের রাজনীতির আর কিছু হতে পারে না। অটল বিহারী বাজপেয়ীর একটি মর্মর মূর্তি এখানে প্রতিষ্ঠা করা হলো, কিন্তু আমরা যতই মূর্তি প্রতিষ্ঠা করি না কেন, অটল বিহারী বাজপেয়ীকে যারা দেখেছেন, আমাদের অন্তরের অন্তঃস্থলে মধুর স্মৃতি নিয়ে অটলজি চিরদিন বিরাজ করবেন। ঘনশ্যাম বেরিওয়ালের বাড়িতে অটলজি উঠতেন। প্রধানমন্ত্রী হওয়ার 13 দিনের পর অটলজিকে ওই বাড়িতে পুলিশ উঠতে দিল না। অটলজি প্রেস কনফারেন্স शुरू করে বললেন, हमको 5 तारा होटल में रुकना पड़ा, लेकिन मेरे लिए तो वो मकान पर्ण कुटीर भी वही है, 5 तारा भी वही है। একবার অটলজি এসেছেন, হরিকিষণ ট্যান্ডন আমাদের জেলার সভাপতি ছিলেন, তার একটা কালো রঙের অ্যাম্বাসেডর গাড়ি ছিল, আর উপরে একটা সাইরেনের মতো কি আওয়াজ ব্যবস্থা করে রেখেছিলেন। সেই গাড়ির মধ্যে আমরা 4 জন যাচ্ছি। তপন শিকদারের বাড়িতে তপনদা অসুস্থ, অটলজি দেখতে বলছেন। ঠিক শ্যাম পার্কের কোনায় আমরা যখন গেছি, তখন আজকাল পত্রিকা একটা সান্ধ্য আজকাল বেরোতো। একজন আজকাল সেল করছেন, একজন হকার, তিনি বলছেন একবার পরেই অটল বিহারী বাজপেয়ী গ্রেপ্তার, অটল বিহারী বাজপেয়ী গ্রেপ্তার, অটল বিহারী বাজপেয়ী গ্রেপ্তার। সে খবরের কাগজ বিক্রি করছে, আর অটলজি জানলার কাঁচ তুলে বসে আছেন। टंडन जी के बोलें कितना सुंदर बोल रहे हैं, टंडन खरीद लो कागज। टंडन जी पकेटे 2 টাকা ছিল, বার করে 2টো কাগজ নিয়ে, যে 50 পয়সা সম্ভবত দাম ছিল। অটল जी बोलছেন, अरे भाई इसीलिए पश्चिम बंगाल बीजेपी का कुछ नहीं होता, इतना बड़ा पार्टी, वो भी बड़ा बाजार में 2 काउंसिलर, तुम्हारा दिल इतना छोटा है, तुम अध्यक्ष बन गया है, तुम्हारा इतना दिल लेकर टंडन क्या करोगे, बेचारा कितना सुंदर बोल रहा है, पूरा कागज खरीद लो। टंडन जी আবার লজ্জা পেয়ে পুরো কাগজ নিয়ে নিলেন। এই ছিল অটল বিহারী বাজপেয়ী। আমরা একবার তাকে রিসিভ করতে গেছি। আমাদের বলা হয়েছে সেরিমোনিয়াল গ্রাউন্ড থেকে, সেরিমোনিয়াল লাউঞ্জ থেকে অটলজি বেরোবেন। আমরা সেরিমোনিয়াল লাউঞ্জে পৌঁছে গেছি। নর্মাল গেট দিয়ে অটলজিকে বার করেছে, তখনও তিনি প্রধানমন্ত্রী নন, কিন্তু তখন জেড প্লাস ক্যাটাগরি সিকিউরিটি। আমরা দাঁড়িয়ে আছি সেখানে। অটলজিকে গাড়িতে তুলে পুলিশ নিয়ে চলে গেছেন। অটলজির গাড়ি যখন প্রায় লেক টাউনের কাছাকাছি এসছে, হঠাৎ অটলজির মনে পড়েছে যে আমি এলাম, আমাকে রিসিভ করতে আসেনি, এটা তো কোনোদিন হতে পারে না। তিনি গাড়ি থামাতে বলে রাস্তায় নেমে দাঁড়িয়ে পড়েছেন। पुलिस ऑफिसर के डेके बोलते नहीं, हो ही नहीं सकता, हम कलकत्ता में आए और हमारा रिसीव करने के लिए कोई नहीं आया, हमारा कार्यकर्ता ऐसा नहीं है।
हमारा कार्यकर्ता का साथ मेरा संबंध दूर पे है। बोले सर अब भीतर बैठ जाइए, सिक्योरिटी का मामला है। बोले कोई सिक्योरिटी नहीं, हम ये रास्ते पे खड़ा हो गए, अब बुला के लाओ कहां है। तारपरे গেল, আমরা এয়ারপোর্ট থেকে এলাম কনভয় করে, পুলিশ আমাদের পুরো করিডোর করে নিয়ে এসে পৌঁছে গেলাম। গিয়ে দেখি অটলজি রাস্তার উপরে দাঁড়িয়ে আছেন। আমরা আসবার পর অটলজি গেলেন, আমরা রিসিভ করতে গেছি। আমি ছিলাম, তপনদা ছিলেন, আমাদের যেখানকার কাউন্সিলর ও ছিল না, ওইটা এ মারা গেছেন, শান্তিলাল জৈন ছিলেন, রাহুল সিনহা ছিলেন। আমরা 4-5 জন গিয়েছিলাম অটলজিকে রিসিভ করতে। অটলজি নামার সঙ্গে সঙ্গেই হঠাৎ গনি খান চৌধুরী কোথা থেকে চলে এলেন। গনি খান চৌধুরী বললেন, ওনার মতো করে বললেন, কে অটলজি আপ মেরে শহর মে? বলে আমাদের থেকে গনি খান চৌধুরী তাকে কিডন্যাপ করে নিয়ে চলে গেলেন। बोले अटल जी आए मेरा साथ तो हमारा हॉस्टिस पे उसको रहना पड़ेगा, कोई पार्टी फार्टी नहीं है। अन्य राजनैतिक दलेर संगे अटल बिहारी वाजपेयी सेई समस्या छिलो। अटल जी गेছেন জাপানে রেনকোজি মন্দিরে। অনেকের ধারণা হচ্ছে যে ধারণার সঙ্গে বাঙালি জনমনের কোথাও দূর দূর পর্যন্ত সম্পর্ক নেই, যে নেতাজির চিতাভস্য রাখা আছে রেনকোজি মন্দিরে। অটলজি রেনকোজি মন্দিরে গেলেন, অটলজি সেখানে একটি রাখা বইতে স্বাক্ষর করলেন সেখানকার রেজিস্টারে। সারা ভারতবর্ষ জুড়ে আওয়াজ উঠে গেল, ন্যাশনাল মিডিয়া খবর চলছে, পশ্চিমবঙ্গের সমস্ত মিডিয়া খবর চলল যে অবশেষে ভারতের প্রধানমন্ত্রী স্বীকার করে নিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু বিমান দুর্ঘটনায় মারা গেছেন, তিনি রেনকোজি মন্দিরে চলে গেছেন। খবর যখন পৌঁছলো দিল্লিতে ফরওয়ার্ড ব্লকের সাধারণ সম্পাদকের কাছে, তিনি কোনো প্রতিক্রিয়া দিলেন না। তিনি শুধু সাংবাদিকদের বলেছিলেন, আমি এ নিয়ে একটি কথাও বলবো না। অটল বিহারী বাজপেয়ীকে আমি 40 বছর ধরে চিনি, অটল বিহারী বাজপেয়ী এ কথা বলতে পারেন এটা আমি বিশ্বাস করি না। সাংবাদিকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। অটলজি দেশে ফিরলেন,